আমাদের বাংলাদেশের নবনির্বাচিত পরিবহন মন্ত্রী বলেছেন যে সমঝোতার মাধ্যমে যদি টাকা নেওয়া হয় সেটাকে আমরা চাঁদা বলে বিবেচনা করব না। এখন আপনি যেটা বুঝাইতে চাইছেন সেটা আমি বুঝতে পারছি, যে আপনি বলতে চাইছেন যে যদি পরিবহন মালিকরা মানে 10 জন যদি পরিবহন মালিক হয়, এক একজনের 5টা 10টা করে পরিবহন আছে, বাস আছে, ট্রাক আছে, তাদের যদি একটা কমিটি গঠন করা হয়, সেই কমিটির মাধ্যমে যদি মানে সেই কমিটিতে যদি কোনো খরচ হয় সেই টাকাটা তারা নিজেরাই আর কি উঠে নিজেরা খরচ করবে, সেটাকে চাঁদা বলবে না। কিন্তু সেই চাঁদা নিয়ে কিন্তু বাংলাদেশে বেশি একটা অভিযোগ নাই। অভিযোগ কোনটা জানেন? আমি একজন বাস ব্যবসায়ী, আমি ব্যবসা করতেছি, আমাদের কাছ থেকে কিংবা বাসের যে ড্রাইভার আছে তাদের কাছ থেকে একটা এরিয়ার মধ্যে বাস কাউন্টার আছে, ব্যবসা করতেছে, সেখানের যে নেতা আছে, আতিপাতি নেতা, বিভিন্ন দলীয় নেতা, তাদেরকে চাঁদা দিতে হবে। মানে আমার টাকা দিয়ে আমি ব্যবসা করতেছি, আমার টাকা ইনভেস্ট করতেছি, তাদেরকে চাঁদা দিতে হবে সেই এরিয়ার মধ্যে আমার ব্যবসা করার কারণে। কারণ এই যে যেটা বলছেন আপনি, যে বাস পরিবহন কমিটি যদি থাকে তাহলে তাদের টাকা তারা নিজেরা যদি মানে তাদের খরচ হয় কোনো কারণে দরকার বেদরকারে, সেটা তারা নিজেরা উঠাইবে, সেটা নিয়ে আপনাদের কাছে কেউ কোনো কিছু বলছে? বলে না। আমি এই পর্যন্ত কোন সরকারের কাছে বলতে দেখি নাই, শেখ হাসিনার কাছেও না, আপনাদের কাছেও না। মেইন উদ্দেশ্য হচ্ছে, মেইন কথা হচ্ছে, আমি এলাকার মধ্যে ব্যবসা করতেছি, আমার 5টা বাস আছে, আরেকজনের 5টা বাস আছে, আরেকজনের 10টা আছে, এবং কি পরিবহন যে চালায় ড্রাইভার আছে তাদের কাছ থেকে চাঁদা নেই এলাকার যারা নেতা আছে, মানে এলাকায় ব্যবসা করতেছে, এর জন্য তাদেরকে টাকা দিতে হবে, চাঁদা দিতে হবে, আমাদের ব্যবসার ভাগ দিতে হবে। এটা কি বলে চাঁদা? এইগুলো চাঁদাই আর কি নেয়, এটার কথায় আর কি উঠানো হয়। আপনি যে আলতু ফালতু কথা বুঝাইবেন বাংলাদেশের মানুষকে, সেটা তো মানবো না। যেমন আপনি মনে হয় বাংলাদেশে জন্মগ্রহণ করার পরে চাঁদার সম্বন্ধে কোনো আইডিয়া আপনার নাই, আপনি মনে হয় রাজনীতিতে নতুন। যেমন হাসনাত আবদুল্লাহ, সাজিদ সালাম, ওরা কিন্তু রাজনীতিতে নতুন, কিন্তু ওরা মাঠে ঘাটে কাজ করতেছে, যার কারণে ওরা বুঝতেছে, জানতেছে চাঁদা জিনিসটা কি। চাঁদা জিনিসটা হচ্ছে একটা বাজার, ধরেন একটা বাজার আর কি সরকারের কাছ থেকে নেওয়া হয়, ইজারা নেওয়া হয়, যে এই সরকারকে এত বছরের জন্য টাকা দেওয়া হবে, 5 বছরের জন্য অথবা 1 বছরের জন্য, তারপরে তাকে টাকা দিয়া আমরা এখান থেকে বাজার থেকে আর কি টাকা তুলব। সেটারও তো একটা নিয়ম নীতিমালা আছে, যে একটা বাজারের মধ্যে কতগুলো দোকান আছে, তাই না? তার বাইরে তো আর নিতে পারবে না, তার বাইরে অনেকে নেয়। যেমন আমি একজন ফুটপাত ব্যবসায়ী, আমার টাকা পয়সা নাই, দরিদ্র লোক, আমি আমি রাস্তার মধ্যে একটা ভ্যান গাড়ির মধ্যে কিছু কাপড় বেচতেছি, কিছু সবজি বেচতেছি, খাবার কোনো জিনিস বেচতেছি, সেখান থেকে আমার কাছ থেকে চাঁদা নেওয়া হবে প্রত্যেক দিন 100 টাকা করে, মাসে অথবা 1000 টাকা করে, সেটাকে চাঁদা বলে। সেটা নেয় কারা জানেন? এলাকার যারা স্থানীয় নেতাকর্মী আছে তারা নেয়। আপনাকে চাঁদার বিষয়ে আরও কিছু আইডিয়া দেই। আমি একজন দেশের ইন্টারনেট ব্যবসায়ী, একজন ডিশ ব্যবসায়ী, আমার টাকা দিয়ে আমি ব্যবসা করতেছি, আমার এলাকায় আমি ব্যবসা করতেছি, আমার এলাকার মধ্যে স্থানীয় যারা নেতাকর্মী আছে তারা বলবে কি, যে তোমরা একটা সমঝোতার মাধ্যমে আসো। কেমন সমঝোতা? আমাদের একটা সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেট অনুযায়ী তোমার চলতে হবে, তুমি যদি এলাকায় ব্যবসা করতে চাও। সেই সিন্ডিকেটটা কি? সেই সিন্ডিকেটের মাধ্যমে তাদেরকে টাকা দিতে হবে, সেটাই হচ্ছে তাদের সিন্ডিকেট। মানে আমার এলাকায় আমি ব্যবসা করতেছি, আমার টাকা দিয়ে এলাকার যারা আতিবাতি নেতা আছে তাদেরকে টাকা দিতে হবে, তাহলে ব্যবসা করতে পারবো, নয়তো পারবো না। বিভিন্ন জায়গায় তার তোর কাটবে, এই কাজকর্ম করবে। তারপরে হচ্ছে বাংলাদেশের যে কাপড় ব্যবসায়ী যারা আছে, মানে গার্মেন্টস ব্যবসায়ী, তাদের যে জুটগুলো আছে, দেখেন আমি একজন গার্মেন্টস ব্যবসায়ী, আমার কিছু জুট হয় প্রতি মাসে কয়েক টন, কয়েক হাজার টন জুট হয়, সেই জুটগুলো কি আমি এক জায়গায় বিক্রি করব? কিন্তু আমি বিক্রি করতে পারতেছি না, কেন জানেন? এলাকার যে আতিপাতি নেতা আছে না, তাদের কাছে বিক্রি করতে হবে। কেন? মানে আমি যে একটা দামে বিক্রি করব, নির্ধারিত দামে, সেই দামে আমি বিক্রি করতে পারবো, কিন্তু আমার কাছ থেকে জোর করে কিনে নেবে একতরফা ভাবে। মানে আমি যে একটা ন্যায্য মূল্যে বেচবো সেটা বেচতে পারবো না, তাদের কাছ থেকে তাদের একটা নির্ধারিত মূল্য তাদেরকে দিতে হবে, কারণ তারা এলাকার নেতা। যেহেতু আমি ব্যবসা করতেছি তাদেরকে দিতে হবে, তাদের এলাকায় ব্যবসা করতেছি মানে এলাকাটা তাদের, যেহেতু নেতা তারা, এলাকাটা তাদের, আমি ব্যবসা করতেছি আমার টাকায় আমার এলাকায়, সেটা কিচ্ছু না। বুঝতে পারছেন তো? তারপর হচ্ছে আমি একজন বালু ব্যবসায়ী, এলাকার মধ্যে বালু বিক্রি করতেছি, ইট ব্যবসা, ইটের ভাটা আছে, ইট বিক্রি করতেছি সব জায়গায়, তাদেরকে চাঁদা দিতে হবে। কেমন চাঁদা? ওই যে সেই এলাকার নেতা, এই এলাকার মধ্যে ব্যবসা করতেছি, এর জন্য তাকে টাকা দিতে হবে, কারণ আমি তো লাখ লাখ টাকা ইনকাম করি ভাই, আমি তো মাসে লাখ লাখ টাকা ইনকাম করি। আমি যে শ্রমিকদের বেতন দেই, নিজে পরিশ্রম করতেছি, এই সব কিছুই না, আমার যে এই যে একটা মনে প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের মধ্যে যে যন্ত্র অংশগুলো আছে সেগুলো নষ্ট হয়, সেগুলো আমি আবার টাকা পয়সা দিয়ে মেরামত করতেছি, নতুন নতুন কিনতেছি, সেগুলো কিছু না। আর একজন হুট করে আইসা এলাকার নেতা চাঁদাবাজ বলবে কি, আমাকে কিছু ব্যবসার ভাগ দিতে হবে, নয়তো তুমি ব্যবসা করতে পারবা না। এগুলোই হচ্ছে চাঁদা। আপনি যে চাঁদার সম্বন্ধে আপনার কোনো আইডিয়া নাই, এরকম বাংলাদেশে অনেক চাঁদা আছে, মানে প্রত্যেকটা জায়গায় চাঁদা আছে। বুঝতে পারছেন তো? আপনার বুঝতে হবে আগে চাঁদা বিষয়টা কি, চাঁদা জিনিসটা কি। আমরা যদি 10 জন দোকানদার হই,
সেই দোকানদাররা যদি একটা কমিটি গঠন করি, তাহলে তো সেখানে তো আমরা ইনভেস্টমেন্ট করবো নাকি? সেই কমিটির যদি কোনো খরচ টরচ লাগে, তাই না? সেটা তো আমাদের দেখতে হবে। সেটা তো আমরা সরকারকে জানাবো না। কিন্তু আমাদের কাছে যদি বাইরে বহিরাগত একজন নেতা আইসা বলে, তুমি এলাকায় ভালো ব্যবসা করতেছো, প্রতিষ্ঠান চালাইতেছো, তোমার ভালো ব্যবসা, এখন তুমি আমাকে টাকা দাও, সেটাই হচ্ছে চাঁদা। আর আপনি যে বললেন না সমঝোতায় আসো, এখন আমি ব্যবসা করতেছি, আমাকে আইসাই বলবে যে তোমার 10 লাখ টাকা ইনকাম, আমাকে 5 লাখ টাকা দাও, সমঝোতায় আসো, নয়তো ব্যবসা ছাইরা দাও। এটা সমঝোতা না? এটার নামই সমঝোতা। রাস্তায় একজন ট্রাফিক পুলিশ আছে, তাকে মনে করেন যে অবৈধভাবে আমাদেরকে ধরবে, এখন তাকে কিছু টাকা দিব, সেটাই হচ্ছে সমঝোতা। তাহলেই ছাইরা দিবে না? এটাই সমঝোতা। আমার ছোট অপরাধ হোক বড় অপরাধ হোক, ঠিক আছে, ডাইরেক্ট মামলা, কোনো পা চাটাচাটির সময় নাই, কোনো পা চাটাচাটির সময় নাই, সমঝোতার সময় নাই, ডাইরেক্ট মামলা। সেই টাকাটা রাষ্ট্রীয় কোষাগারে যাবে, মানে সরকার পাবে। কেন আমি পুলিশকে দেবো? কেন পুলিশ খায় আমাকে ছাইরা দিবে? আর ওই যে বিষয়টা হচ্ছে, মানে আমার ভুল না হইলেও একটা মামলা দিয়া বসবে। কেন? সমঝোতা করতে হবে, তার সাথে আমার সমঝোতা করতে হবে। কারণ নয়তো তো আমাকে, এটা ভুল আমার হয় নাই, তারপরেও যদি সমঝোতা তার সাথে না করি, একটা মামলা দিয়ে বসবে। এর জন্যই তো আমার সমঝোতা করতে হয়। আমার ভুল না হইলেও ধরবে, ভুল হইলেও ধরে মানুষকে, ভুল না হইলেও ধরে। যার ভুল নাই তাকে ধরে সমঝোতার মাধ্যমে টাকা নেয়। যাই হোক, চাঁদাবাজির বিভিন্ন কোয়ালিটি আছে। আপনার এই চাঁদাবাজির সম্বন্ধে কোনো আইডিয়া নাই। আপনি মনে হয় বাংলাদেশে জন্মগ্রহণ করার পরে নতুন, একদম নতুন, রাজনীতিতে নতুন। চাঁদাবাজির বিষয়ে আপনার কোনো আইডিয়া নাই। তাই বাংলাদেশের বিষয়ে বুঝতে হলে, জানতে হলে আপনাকে মাঠে কাজ করতে হবে, মাঠে নামতে হবে, জানতে হবে কি, বুঝতে হবে কি, তারপরে আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন। আমরা কয়েকদিনের মধ্যে অনেক কয়েকটা দেখতে পারছি, একজন বালু ব্যবসায়ী তার হাত পাও ভেঙে দিছে, একজন বালু ব্যবসায়ীর হাত পাও ভেঙে দিছে, কারণ চাঁদা চাইছে, চাঁদা দেয় নাই, সে তো এলাকায় ব্যবসা করতেছে। তাই আপনারাও সমঝোতার মাধ্যমে আসেন আমাদের সাথে। আপনারা যদি দেশে চাঁদাবাজদেরকে রুখে দিতে না পারেন, আপনাদের সাথেও আমাদের দেশের জনগণের সমঝোতা কোনো একদিন হবে ইনশাল্লাহ। সেই সমঝোতা হবে, হয়তো আপনারা থাকবেন, নয়তো আমরা থাকবো। এটাই হচ্ছে সমঝোতা। এছাড়া কোনো সমঝোতা নাই বাংলাদেশে। এই সমঝোতার মাধ্যমে আপনাদের সাথে আমাদের চলতে হবে, আমাদের সাথেও আপনাদের চলতে হবে, সবারই সমঝোতার মাধ্যমে চলতে হবে। বর্তমানে দেখেন না, দ্রব্যমূল্যের দাম বেশি। একদিন দুই দিনে কিছু করতে পারছেন? কিছু করতে পারেন নাই। মনে হয় না খুব তাড়াতাড়ি কিছু করতে পারেন, কারণ রমজান মাস তো তৈরি আসছে। আজকে 2 রমজান, কালকে হয়তো আগামীকালকে 3 রমজান হবে। এর মধ্যে দ্রব্যমূল্যের দাম বেশি। যেমন খালি লেবুর দাম 100 টাকা, বেগুনের দাম হচ্ছে 1 কেজি বেগুনের দাম 100 টাকা, 1 কেজি শসার দাম 1 থেকে 150 টাকা। আপনারা সমঝোতায় আসেন, মাঠে নামেন, মাঠে নামে দেখেন, দুই একটার পালে থাবরান দইরা, বুঝেন নাই? আপনারা তো বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তারপর হচ্ছেন মন্ত্রী, আপনারা দুই একটার থাবরান, পুলিশ টুলিশ দিয়া দুই একটার থাবরান, বাংলাদেশের মানুষ কিচ্ছু বলবে না। সমঝোতায় আসেন, তারপরে সমঝোতায় আসেন। মেইন কথাই হচ্ছে একটা, সমঝোতায় আসলে দেশটা ভালো চলবে, দেশটা শান্তিতে চলবে। চাঁদাবাজির সমঝোতায় আসতে বললেন না কাউকে, সেটা বললে দেশের মানুষ খেইপা যাবে। ধন্যবাদ সকলকে।